দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগে তিলোত্তমাকে নিয়ে কিছু বলবো না, সেটা হয় না। সারাদিনে তিলোত্তমাকে নিয়ে অনেক কিছু দেখলাম, প্রচুর কাহিনী। গতকালকে রাত্রে আমরা সবাই জানি লাইভ স্ট্রিমিং হওয়ার কথা ছিল, লাইভ স্ট্রিমিং হলো না। তারপর ডাক্তাররা মেনে নিয়েছিল যে হ্যাঁ, শুধু ভিডিওগ্রাফিং করলে হবে এবং ভিডিওগ্রাফি গভর্নমেন্ট থেকে করলে হবে, শুধু লাস্টলি ওদেরকে ভিডিওটা দিয়ে দিলে হবে। সেটাও মানেনি, সেটাও মেনে নিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তারপরে বলেছিল মাইনুটসের মিনিটগুলি লিখে সাবমিট করবে, ওদের কাছে রাখবে। এটা তো রাজি হয়ে গেছিল, মানে ভিডিও থেকে সরে গিয়ে জাস্ট মাইনুটসগুলি লিখে রাখবে, যেটা আমাদের দরকার পড়ে। মিনিটসগুলি লিখে রাখা, মাইনুটসগুলি লিখে রাখা, যে কোনো মিটিংয়ের আমরা টুডেজ মিনিটস বলে আমরা লিখে রাখি, বা যে যেটা বলে, কেউ মিনিটস বলে, কেউ মাইনিউটস বলে, আপ টু ইউ হোয়াট ইউ প্রোনাউন্স অ্যান্ড হাউ ইউ প্রোনাউন্স। মাইনিউট এবং মিনিউট দুটোই চলে, স্পেলিং একই। তো সেখানে দাঁড়িয়ে ওরা এটাতে রাজি হচ্ছিল, কিন্তু 10 মিনিট দেরি হওয়াতে বলে দিল ওখানে মুখ্যমন্ত্রীর ভবন থেকে, কালীঘাটের ভবন থেকে, যে না, আমরা দেরি হয়ে গেছে, আমরা আর এটা রাজি না, অনেকক্ষণ হয়ে গেছে। 10 মিনিট দেরিটা নাকি অনেকক্ষণ হয়ে গেছে, কারণ ততক্ষণে খবর পাওয়া গেছে যে অভিজিৎ মণ্ডল এবং আমাদের সন্দীপ ঘোষকে ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিক মাথা খারাপ হয়ে গেছে, কারণ যে টিক্কি ধরে মারো টান রাজা হবে খান খান, সেইটা ভয় একটা আছেই। কারণ অভিজিৎ মণ্ডল ধরা পড়া মানে, ওনাকে গ্রেফতার করা মানে প্রশাসনের অনেককেই হয়তো গ্রেফতার করা হতে পারে। তারপর একসে বরকার এক খবর আসলো যে বিনীত গোয়েলকে এখন ইন্টারোগেট করা শুরু হয়েছে। কারণ প্রথম থেকেই কিন্তু ডাক্তারদের টার্গেট ছিল বিনীত গোয়েল। প্রথম থেকেই বলছিল যে বিনীত গোয়েলের মত ছাড়া এইগুলি হতে পারে না, পুলিশ এই কাজগুলি করতে পারে না, ডিসি নর্থ এই কাজগুলি করতে পারে না, ইন্দিরা মুখার্জি বয়ানগুলি দিতে পারে না। সেখানে বিনীত গোয়েল নো ডাউট কোথাও বা কোথাও কানেক্টেড। এবং এখন শোনা গেল যে এফআইআর করতে এত দেরি হয়েছিল, এত রাত্রে হয়েছিল, অভিজিৎ মণ্ডলকে যে কারণে গ্রেফতার করা হয়েছে, এটার কারণ ছিল বিনীত গোয়েল বলে দিয়েছিল লেট করে এফআইআর করার জন্য। মানে সেই কিন্তু তারটা ওইখান থেকে কানেক্ট হয়ে এখানে চলে আসলো। আলটিমেটলি আসবেই, কারণ উচ্চ পদস্থ অফিসারদের কোনো কথা ছাড়া বা উচ্চ পদস্থ অফিসারদের কোনো রকম অঙ্গুলি লেলিহান ছাড়া কিন্তু কোনো কাজ জুনিয়র অফিসাররা করার মতো সাহস পাবে না। সেখানে বিনীত গোয়েলের কারণেই সাহস পেয়েছে। তাছাড়া আমরা আগেও জানি অভিক দত্ত বলে একজন, যার বাইক কিনা এই সঞ্জয় রায় ইউজ করতো, কিন্তু সেই বাইকটা রেজিস্টার্ড ছিল কিন্তু পুলিশ কমিশনার নামে। কি করে একজন পুলিশ কমিশনার নামে রেজিস্টার করা কোনো বাইক একটা মামুলি সিভিক ভলান্টিয়ার ইউজ করে, কি করে সেটাকে অ্যালাউ করে? এবং সেদিন গ্রেফতার হওয়ার পরে কিন্তু প্রথম ফার্স্ট কল যাকে সঞ্জয় রায় করেছিল সে কিন্তু সেই সাব ইন্সপেক্টর দত্ত সাহেব। দেখা যাক এখন দত্ত সাহেবকে ধরা হয় কি না, ওনাকে ইন্টারোগেট করা হয় কি না। এদিকে সন্দীপ ঘোষের ব্যাপারে তো এক্সে বারকার এক নিউজ আসছে যে উনি নাকি যখন বহরমপুরে পোস্টিং ছিলেন, উনি নাকি রূপান্তরকামীদেরকে সামাজিক মিডিয়া থেকে, মানে সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে বার করে তাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করে, পরে কন্ট্যাক্ট নাম্বার আদান প্রদান করার পর এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় উনি ওনার যে নোংরা কাজ চালাতেন এবং প্রচণ্ডভাবে কামড়াতেন, খামচাতেন। এই ধরনের মেন্টালিটি রাখা একটা মানুষ একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, যার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি জায়গাতে শুধু নোংরামি ছাড়া আর কিচ্ছু নেই। নোংরা নোংরা নোংরা, মানে একটাই শব্দ। একটা মানুষ এত বিকৃত মস্তিষ্ক কী করে হয়? মস্তিষ্ক বলছি, মাথা খারাপ হয়ে গেছে আমারও। মস্তিষ্ক কেমন করে হয়? মানুষ বিকৃতির একটা সীমা থাকা উচিত। আমার অবাক লাগে, এরা শিক্ষা নিয়ে খেলা করছে। এরা শিক্ষিত তথাকথিত সমাজে উচ্চ পদাধিকারী, এর নাম পদাধিকারী। এত নোংরা একজন ডাক্তার হয়? আমি প্রিন্সিপাল সব পোস্ট ছেড়ে দিলাম। একজন ডাক্তার কি এতটা নোংরা হতে পারে? বা এত ডাক্তারের পক্ষে কি এতটা নোংরামি কাজ করা সম্ভব? রূপান্তরকামীদের সাথে নোংরামি উনি করেছেন, কামড়িয়েছেন, কিমচিয়েছেন। ঘরে ওনার স্ত্রী ছিল, ল্যাপটপে ওনার পুরুষদের সাথে এইসব ভিডিও দেখতেন।
আর উনি প্রিন্সিপাল, উনি দাঁড়িয়ে মিটিংয়ে লেকচার দিতেন বাচ্চা স্টুডেন্টদেরকে। অবাক লাগে, ভাবতে অবাক লাগে যে শিক্ষা নিয়ে কি প্রহসন। আমরা যে কোনো শিক্ষিত লোককে দেখলে অটোমেটিক্যালি মাথা নুয়ে যায়, না মানুষটা শিক্ষিত। আচ্ছা আপনি কি করেন? ডাক্তার, আচ্ছা ইঞ্জিনিয়ার, আইএস অফিসার, অটোমেটিক্যালি আমরা নামাস্তে। তো তার ভেতরে এত নোংরামি ছিল। তারপর সেই এগুলো তো একটা গেলই। ওনার সেই রাতে মানে 8ই সেপ্টেম্বর উনি ওনার বেলাঘাটা বাড়িতে ছিলেন না, উনি ছিলেন ওনার নমিতা সেবায়তনে, যেখানে উনি কিনা প্র্যাকটিস করেন। সেদিন সেই রাতে কেন উনি ছিলেন না? এবং ভোরবেলায় উনি ড্রাইভারকে ফোন করেছিলেন, যেটা কিনা ড্রাইভারের সাথে এই সন্দীপ ঘোষের কথা বলতে বারবার ডক্টর সন্দীপ ঘোষ চলে আসে, ডাক্তার তো বলবো না, তাই করে থেমে যাই। সন্দীপ ঘোষের সাথে তার ড্রাইভারের বয়ান মেলেনি। 6টায় সন্দীপ ঘোষ বলেছে, 10টার সময় উনি ডাক্তারকে ওনাকে কল করছে ড্রাইভারকে। ড্রাইভার বলছে ভোর 6টার সময় কল গেছিল, যদিও সে কল উনি ওঠাননি। পরে সন্দীপ ঘোষ কাছে 8টার সময় ফোন গেছে। কিন্তু যেটা মূল কথা, সঞ্জয় রায়কে সেদিন মধ্যরাতে রাত 2টো 2:30টার সময় কে ফোন করেছিল এবং কেন ফোন করেছিল? আমরা জানি সেদিন সঞ্জয় ছিল ওই অবস্থায়, তারপরে গেছিল সোনাগাছিতে, গেছিল চেতলায়। তারপরে রাত্র 2:30টায় তাকে ফোন করা হয়েছে, যেই কথাটা কিনা সঞ্জয় রায়ের মোবাইল থেকে ধরা পড়েছে এবং সঞ্জয় রায়ও স্বীকার করেছে। কেন ফোন করা হয়েছিল, কিসের খবর দেওয়ার জন্য সঞ্জয় রায়কে মতো একটা সিভিক ভলান্টিয়ারকে রাত্র 2:30টার সময় কল করা হয়েছে? তার জন্যই তো এখন আমাদের সুতোটা বাঁধতে সুবিধা হচ্ছে। সঞ্জয় রায়কে এত রাত্রে ফোন করা হয়েছে, কে ফোন করেছে? সন্দীপ ঘোষ ফোন করেছে। ভোরবেলা ড্রাইভারকে কে ফোন করেছে? সন্দীপ ঘোষ ফোন করেছে। বয়ানে কি বলেছে? উনি জানতেন না। কখন জানতে পেরেছেন? 10টার সময় জানতে পেরেছেন। 10টার সময় কে ফোন করেছিল? এনএসবিপি না, অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল। তারপর উনি 10টা 20-তে সেই ফোনটা কলব্যাক করেন এবং তারপরে উনি রওনা হয়ে যান আরজি করের দিকে। এটা ছিল ওনার কথা। কিন্তু দেখা যাচ্ছে ওনার ফোন রেকর্ড চেক করে 6টার সময় ড্রাইভারকে উনি ফোন করেছিলেন এবং রাত্র 2:30টার সময়ও ফোন গেছিল ওনার মোবাইল থেকে। কাকে? সঞ্জয় রায়কে। কেন? কি এমন কথা ছিল যে ওনাকে ফোন করতে লাগে? কি 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 সেটাই তো প্রশ্ন। কোনো প্রশ্ন নাই। পুলিশ কমিশনকে ছাড়া হোক, না হোক, বিরোপক্ষকে ছাড়া হোক, ধরা হোক, অভিজ্ঞদেরকে ছাড়া হোক, ধরা হোক, সেগুলি অন্য দিকে। সেটা হচ্ছে টোটালি দুর্নীতির সাথে। এই যে উত্তরপত্র পাওয়া গেছে প্রিন্সিপালের বাড়িতে, সেটা হচ্ছে দুর্নীতির সাথে। কিন্তু ধর্ষণের মামলাতে পুরোপুরি কেন ধর্ষণটা করা হয়েছে এবং কারা করেছে, কিসের জন্য করেছে, কিভাবে করেছে, 5 দফা ওই দিকের দাবি বাদ দিয়ে এদিকে যদি 4 দফা, কে করেছে, কারা করেছে, কেন করেছে, কিভাবে করেছে, কেন কেন রিজনটা কি, কিসের জন্য করা হয়েছে? তো এখন বিনীত গোয়েলকে এখন ইন্টারোগেট করা শুরু হয়ে গেছে। দেখা যাক বিনীত গোয়েলের মুখ থেকে আমরা কি জানতে পারি। ঠিক যেভাবে দিনের পর দিন অভিজিৎ মণ্ডলকে কিন্তু দিনের পর দিন ইন্টারোগেট করা হয়েছিল, তারপর কালকে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। ইন্টারোগেটটা কিন্তু আগের থেকে শুরু হয়েছে, যেটা আমাদেরকে বলা হয়নি, মানে আমরা জানতে পারিনি। এবার আসছি, শুদ্ধশীল নামে একজন ইউটিউবারকে বাড়িতে আজকে পুলিশ গেছিল এবং সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছিল এবং ওনার বাড়ির পুরো বাড়িটি সার্চ করা হয় এবং সাথে ওনার ল্যাপটপ এবং মোবাইল থেকে কোনো ভিডিও নিয়ে সংক্রান্ত ওনার এগেনস্টে কেস করা হয়। কিসের জন্য কেস করা হয়? কারণ উনি নাকি ভিডিওতে চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড়ের নামে কিছু কথা বলেন। তো একটা জাস্টিসের নামে কিছু কথা বলার আগে সেটা ভেবে বলতে লাগবে। জাস্টিসই হোক বা মুখ্যমন্ত্রীকে আমরা বলি না অনেক সময় মন গড়া কাহিনী নিয়ে আমরা হয়তো ইউটিউব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক সময় ভিডিও করি, কিন্তু মন গড়া কাহিনী নিয়ে কখনোই নিউজ মিডিয়া চলে না। তাই উনি কিছু কথা চিফ জাস্টিসের সম্বন্ধে বলেছেন, তার জন্যই ওনার এগেনস্টে এই ধরনের সার্চ ওয়ারেন্ট এবং এখন ওনাকে হাইকোর্টে পেশ কষিয়ে দিতে লাগবে। উনিও হাইকোর্টের জন্য অ্যাডভোকেট ঠিক করেছেন, কারণ চিফ জাস্টিসকে নিয়ে যখন কথা হয়েছে, তাকে চিফ জাস্টিসকে অবমাননা করার কোনো রাইট কোনো সাধারণ নাগরিকদের নেই। তো সেখানে এখন সুশীল এই যে উনি কিন্তু প্রচুর ভিডিও করেছিলেন তিলোত্তমাকে নিয়েও সরকারের এগেনস্টে। তবে কি ধরে নেওয়া যাবে হবে যে এক ডিলে 2টো পাখি নেওয়া, মেরে দেওয়া, যে খুব বেশি তোমরা উড়ো না? যদিও আমাদের ভারতীয় সংবিধান বলে ফোর্থ পিলার আমাদের এই ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে মিডিয়া। সেখানে দাঁড়িয়ে একটা মিডিয়া খুব বেশি কথা বললে সেও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। বারবার বলা হয়েছে কোনো ইউটিউবার কিন্তু আইনের ঊর্ধ্বে নয়।
তুমি যত বড় ইউটিউবারই হও না কেন, তুমি যদি একটা লিমিট ক্রস করো, তোমাকে টেনে নামানোর এবং তোমার এগেনস্টে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ভারতের সংবিধানে আছে। তাই উনি, জানি না উনি কি বলেছেন, আমি ওনার ভিডিওটা দেখিনি, কিন্তু কিছু কথা উনি বলেছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিসের এগেনস্টে। তো সেটা নিয়েই ওনার এগেনস্টে সার্চ অ্যারাউন্ড বেরিয়েছে। এটা আমি আগেও বলেছি, কথা বলো, ততক্ষণ পর্যন্ত কথাটা সামাজিক মাধ্যমে পুরো স্প্রেড হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কথা বলাটা উচিত না। কথা বলার আগে ভেবে বলা উচিত যে আমি ইউটিউবার, আমি কিছু বলতে পারবো না। না, ইউটিউবার হলেও কিন্তু ইউটিউবারও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, তার প্রমাণ কিন্তু আজকে শুদ্ধশীল পেয়ে গেল। তাই আমরা যখন কথা বলি আমাদের এটা মনে রাখতে লাগবে যে আমরা এই লেভেলটা ক্রস করব না। যেটুকুন জানি সেটুকুনি নিয়ে কথা বলবো, যেটুকুন আমাদের সামনে সিবিআই আনছে সেটুকুনি বলবো। আর প্লাস চিফ জাস্টিস, প্রেসিডেন্ট, এদেরকে নিয়ে কথা বলার মতো, মানে জুডিশিয়ারি বডি নিয়ে কথা বলার মতো কোনো রাইট সাধারণ নাগরিকের থাকে না। জুডিশিয়ারি বডিদের নিয়ে কথা বলার জন্য যেই ফরম্যাট থাকা উচিত সেই ফরম্যাট আমাদের মতো ইউটিউবারদের নেই। যাই হোক, শুদ্ধশীল নিজেও বলেছেন উনিও কোর্টে আবেদন করবেন, উনিও এটার এগেনস্টে কিছু করবেন। আর আরেকটা কথা, এদিকে একটা ভয় দেখানো হয়ে গেল যে বেশি কথা বললে তোমার গলাটা এখানে এইভাবে কণ্ঠনালীটা ধরে দেওয়া হবে। ওদের মতো বড় বড় রিপোর্টারদের গলাটা এখানে ধরা যায়, আমাদের মতো লোকদের কি? তবে হ্যাঁ, বিনীত গোয়েলকে যেভাবে জিজ্ঞেস করা হচ্ছে, বিনীত গোয়েলের আনসার পাওয়ার পর আরও কিছু লোককে জিজ্ঞেস করা যেতে পারে। এখনও সিবিআইয়ের নজরে কিন্তু ওই 4 ডাক্তার এখনও আছে, চেস্ট ডিপার্টমেন্টে ছিল, ওদেরকে কিন্তু এখনও ছাড়া হয়নি। তাছাড়া ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সেই রাতে যারা ছিলেন, বিশেষ করে ডক্টর পলি, যিনি প্রথমবার এসে এই পেশেন্টকে দেখেন, তো এদের বয়ানগুলিও আমার মনে হয় বারবার নেওয়া উচিত, সো দ্যাট খাল কেটে কুমির না হোক, খাল কেটে কেউটিকে তোমরা পেয়েই যাবো না যে কে বারবার এই কাজগুলি করেছে এবং কার করার মতো ক্ষমতা আছে। একটাই জিনিস, উই ডিমান্ড জাস্টিস। জাস্টিস বলতে কিন্তু আমরা তিলোত্তমার জাস্টিসটাই চাইছি। কি দুর্নীতি, কে কোথা থেকে কত টাকা মেরেছে, কে পার্কিংতে টাকা উঠিয়েছে, সেটা কিন্তু কখনই মূল ছিল না। মূল ছিল যে তিলোত্তমার মৃত্যুর কারণ কি, কি কারণে একটা মেয়েকে শেষ করে দেওয়া হলো। আমার মাথা মধ্যে শুধু একটাই কথা, কেন শেষ করে দেওয়া হলো? কি দেখে ফেলেছে, কি জেনে ফেলেছে, এমন কি কথা আছে এটা কিনা ওইখানে একটা এত বড় হসপিটালে একটা পিজিটি ট্রেনি জানতে পারে। আর যতটুকুনি শুনছি সন্দীপ ঘোষের সম্বন্ধে, মানে আমাদের দেশে হবে সেই ছেলে কবে? এতটা নোংরা ছেলে কি কোনো মা বাবার ঘরে জন্মাতে পারে? এতটা নোংরা ছেলে কি এইরকম একটা পোস্টে চেয়ার নিয়ে বসতে পারে? এই চেয়ারগুলির অনেক অনেক ভ্যালু থাকে। যখন আমরা কোনো কেবিনে গিয়ে চেয়ারে বসি, সেই চেয়ারটাকে সবচেয়ে আগে প্রথমে কিন্তু সম্মান করি, যে চেয়ারটা আছে বলেই আমি এখানে আছি। সেই চেয়ারটাকে ছোট করতে একটা বড় ধ্যাবত হলো না। 2022-এও ওনার পদত্যাগ নিয়ে একটা আন্দোলন হয়েছিল আরজি করে, কারণ ওনার এই টাকা চুরির ব্যাপারটা নিয়ে, টাকা তছরুপের জন্য উনি কোনো ডাক্তারের সাথে কথা বলতেন না, জুনিয়র ডাক্তারের সাথে, কিছু নিজের ওনার গোষ্ঠীর লোক ছাড়া। তখন যখন ডাক্তাররা আন্দোলন করেছিলেন পদত্যাগ করার জন্য ওনাকে, উনি সেই পদত্যাগের যে ওরা লাগিয়েছিল কাগজটা টেনে এনে ছুঁড়ে ডাক্তারদের মুখেই মেরে দেন, কারণ উনি এতটাই পাওয়ারফুল ছিলেন। উনি কোনোদিন ভাবতেও পারেননি যে ওনার টিকিটা কেউ টান দিতে পারে। সেই ডাক্তাররা যারা ওনার এগেনস্টে আন্দোলন করছিল, এদের মধ্যে অনেকের এগেনস্টে কিন্তু উনি স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছিলেন। তাই এইভাবে বাড়তে 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 উনি একদম নিজেকে আনবাউন্ডেবল মনে হচ্ছে, কেউ আমাকে এখানে ছুঁতে পারবে না, এতটা আমি বাউন্ডারি ক্রস করে চলে গেছি। না, মানুষ কখনোই বাউন্ডারি ক্রস করে যেতে পারে না। তার সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাউন্ডেশনের মধ্যেই থাকতে লাগে। আশা করব আমাদের তিলোত্তমা আজও তাকিয়ে আছে আমাদের মুখের দিকে। আমরা কি ওকে বেঁচে দিতে পারবো? আমরা কি পারবো ওকে সত্যিকারের ওর জায়গাটা দিতে? এই জায়গাটা ও ডিজার্ভ করে। যে চাহতটার মধ্যে ছিল দেশকে সেবা করা, কিন্তু আর কোনো তিলোত্তমার জন্য এইভাবে বলি না হয়, সেটা কি আমরা দিতে পারবো? জানি না। সময়কে সময় দেব, এছাড়া কিছু করার নেই। দেখা যাক আর কোনো গ্রেফতার হয় কিনা। আশা করছি আরও অনেক বড় বড় গ্রেফতার হওয়ার, কারণ কেউ কারোর নির্দেশ ছাড়া কেউ কোনো কাজ করেনি। এই সঞ্জয় রায়, এই অভিজিৎ মণ্ডল, ছোট 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 মতলব ঘট মাত্র, ছোট ছোট ঘট থাকে না, ঘট। আসল বড় কলসিটাকে কিন্তু আমরা এখনো ধরতে পারছি না, যার জন্য এই ব্যাপারগুলি হয়েছে। চলো, বাই।